Hello there, all aspirant. Welcome to Success Bar Academy. শুরু হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম জেনারেল স্টাডিজ এর ক্লাস। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই ক্লাসগুলোতে আমরা আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করব ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে শেষ পর্যন্ত এবং এক্সামের প্রাক মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রোভাইড করছি, তাই ক্লাসটিতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন অ্যাসপারেন্ট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের পরীক্ষার একদমই দেরি নেই, ফার্স্ট মাস পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি আছে, দেখতে দেখতে কেটে যাবে। তো এই গুরুত্বপূর্ণ সেশনটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবে কি কি তোমাদের আরো দরকার, কি কি ইমপ্রুভমেন্ট দরকার, সমস্ত কিন্তু জানাবে। তো প্রথম আগের দিনের হোমওয়ার্কটি ছিল আলোকবর্ষ কিসের একক। আলোকবর্ষ হচ্ছে কিসের একক? সময়ের একক, না দূরত্বের একক, না আলোর তীব্রতার একক, না ভরের একক? তাহলে খুবই একটি সহজ প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হচ্ছে গ, দূরত্বের একক আলোকবর্ষ। তো আজকের প্রথম প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কোনটি? অপশনগুলো কি কি আছে? ক ওয়াট, খ ডেসিবল, গ হার্টজ, আর ঘ আছে পাস্কেল। তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারো অপশন দেখে, তো গোলাবে না। সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে খ ডেসিবেল। কার সঙ্গে গোলাতে পারে আমি কেন বললাম হার্টসের সঙ্গে। হার্টস হলো একটি কম্পাঙ্কের একক। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আরো কি কি হতে পারে পরীক্ষার জন্য হতে পারে যে হার্টস কিসের একক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি মাপার একক, পাস্কাল কিসের একক, পাস্কাল চাপের একক, এবং ওয়াট ক্ষমতার একক। এগুলোও তোমরা পাশাপাশি পড়ে থাকছো। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রোভাইড করা হচ্ছে। তো দ্বিতীয় কোশ্চেন আমাদের, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়া কোন উপাদানের অভাব দায়ী? হলুদ হয়ে যাওয়ার জন্য কোন উপাদানের অভাব দায়ী? অর্থাৎ পাতা কিন্তু দেখা যায় এটি সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে খ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরির প্রধান উপাদান। তাহলে পাতা, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মনে জাগে যে তাহলে পাতা সবুজ কেন দেখায়? পাতাতে কিন্তু ক্লোরোফিল থাকে বলেই সবুজ দেখায়। অর্থাৎ এখানে প্রশ্নটি ছিল উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়া কোন উপাদানের অভাব দায়ী? তাহলে সঠিক উত্তরটি দেখে নিলাম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু উদ্ভিদের পাতা হলুদ হয়। এছাড়াও লোহা, নাইট্রোজেনের অভাবেও কিন্তু উদ্ভিদের পাতা হলুদ হতে পারে। তবে ক্লোরোফিল গঠনের প্রধান ধাতব উপাদান হিসাবে ম্যাগনেসিয়ামই সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাগনেসিয়াম কিন্তু প্রধান উপাদান, সেই জন্য কিন্তু প্রশ্নটি এটা আসতে পারে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ভীমবেটকা গুহা চিত্রগুলি কে আবিষ্কার করেছিলেন? তাহলে এখান থেকে কিন্তু আগেও অনেকবার প্রশ্ন দেখেছি, আবারও তোমাদের যে পরীক্ষা সেখানে কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে। ভীমবেটকা গুহা চিত্র, তাহলে কি কি অপশন আছে? ক দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, গ আছে VS ওয়াকাক্কার, আর ঘ আছে আলেকজান্ডার কানিংহাম। তাহলে উত্তরটি তোমরা মনে মনে পার্টিসিপেট করো। আর সঠিক উত্তরটি এখন আমরা দেখে নিই, যারা জানো না তারা জেনে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ VS ওয়াকাক্কার কিন্তু ভীমবেটকার গুহা চিত্রগুলি আবিষ্কার করেছিলেন। তাহলে এটি ভারতের, এই যে ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত। এটি বিন্ধ্য পর্বতমালার পাদদেশে অবস্থিত। আর এটি মূলত গুহা চিত্রের জন্য বিখ্যাত। এই যে ভীমবেটকা, এটা কিন্তু মূলত গুহা চিত্রের জন্য আমরা জানি। এই চিত্রগুলো প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগ সময়ের এই যে চিত্রগুলো আবিষ্কার হয়েছে, এগুলো কিন্তু প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগের সময়ের। আর 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় এই যে ভীমবেটকা। তাহলে গুরুত্বপূর্ণ আরো এই জন্য হচ্ছে যে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু এই স্থান পেয়েছে এটি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তাহলে উত্তর কি হবে? প্রমথনাথ মিত্র, যাকে সংক্ষেপে হলো PM মিত্র বলা হতো, রবীন্দ্র কুমার ঘোষ, না অরবিন্দ ঘোষ, না যতীন দাস? তাহলে তোমরা সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে ক প্রমথনাথ মিত্র। 1902 সালে কলকাতায় কিন্তু তিনি অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নতে আমরা যাই, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? কিছুদিন আগেই 1 ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ হলো। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা খুবই কাছাকাছি। ফেব্রুয়ারিতে বাজেট পেশ হলো, মার্চে কিন্তু পরীক্ষা। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতোই।
তাহলে স্বাধীন ভারতের প্রথম বাজেট কে প্রকাশ করে? তাহলে স্বাধীন ভারতের প্রথম বাজেটের সঠিক উত্তরটি কি হবে? খ। আর কে স্বর্ণমুখ শেট্টি কিন্তু স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন। প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন? ভারত প্রজাতন্ত্র 1950 সালে প্রজাতন্ত্র হওয়ার পরে প্রথম বাজেট পেশ করে জন মাথায়। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের স্ট্যাটিক প্রশ্ন। প্রথম মহিলা অর্থমন্ত্রী, ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন কিন্তু ইন্দিরা গান্ধী। এটা কিন্তু অনেকেই ভুল করতে পারো যে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে কে বাজেট পেশ করেন, সেটা কিন্তু ইন্দিরা গান্ধী হবে। আর 1970 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কিন্তু অতিরিক্ত দায়িত্ব পেয়ে কিন্তু ইনি এই বাজেট পেশ করেছিলেন। আর প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন, যিনি আমাদের বর্তমানে কিন্তু অর্থমন্ত্রী, তিনি হলেন ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী, বাজেট পেশ করেছে। আর প্রথম পেপারলেস বাজেট কবে পেশ করা হয়? এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় দেখা গেছে, আবারও দেখা যেতে পারে। করোনা মহামারীর কারণে 2021 সালে ভারতে প্রথম ডিজিটাল বা পেপারলেস বাজেট পেশ করা হয়। তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের পরীক্ষা, পশ্চিমবঙ্গ থেকে তো কোশ্চেন আসাটা স্বাভাবিক, এবং আসা এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর উত্তর কি হবে? ক জলপাইগুড়ি, খ শিলিগুড়ি, গ কোচবিহার, না খ আলিপুরদুয়ার? তাহলে সঠিক উত্তরটি তোমরা মনে মনে পার্টিসিপেট করতে পারো এই টাইমের মধ্যে, বা যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে খ শিলিগুড়ি। শিলিগুড়িতে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগম, যাকে সংক্ষেপে বলা হচ্ছে WBIDC, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এই প্রশ্ন কিন্তু, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে WBIDC কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? খ 1967 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? খুব দ্রুততার সঙ্গে তোমরা পার্টিসিপেট করো কমেন্টে, যে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। দেখি কতজনের ঠিক হয়। এই প্রশ্নের উত্তর আসার আগে কিন্তু পার্টিসিপেট করো। তাহলে 0°C কি জলের ঘনত্ব সর্বাধিক হয়? বরফ হয়। 4°C কি জলের ঘনত্ব সর্বাধিক হয়? 100°তে সর্বাধিক হয়, না 32°C সর্বাধিক হয়? তাহলে এতক্ষণে যারা জানো অবশ্যই আশা করবো পার্টিসিপেট করে নিয়েছো। আর যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। 4°। 4°C কিন্তু জলের ঘনত্ব সর্বাধিক হয়। এই প্রশ্ন কিন্তু হামেশাই আসে, এবং হামেশাই তোমরা ভুল করতেও পারো। তাহলে অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, যে জলের ঘনত্ব সর্বাধিক হয় 4°C তাপমাত্রায়। এটাকে বলা হয় জলের ব্যতিক্রমী প্রসারণ। কেন বলা হয়? সাধারণত সব তরল ঠান্ডা করলে আয়তনে কমে, কিন্তু জল 4° থেকে 0° পর্যন্ত ঠান্ডা করলে আয়তনে না কমে বরং বেড়ে যায়। তাই তো? এটা কিন্তু জলের ব্যতিক্রমী প্রসারণ। এই কারণে শীতপ্রধান দেশে কি হয়? জলাশয়ের উপর স্তর বরফ হয়ে গেলেও নিচে মাছ ও জলজ প্রাণী বেঁচে থাকতে পারে। অনেকেই হয়তো রিলস দেখেছো বা কোনো ভিডিওতে তোমরা দেখেছো যে বরফের দেশে কিন্তু বরফটাকে ফাটিয়ে দিয়ে নিচ থেকে কিন্তু মাছ ধরে। কারণ কি? এই যে 4° তাপমাত্রা হয়ে গেলে জলের ঘনত্ব সর্বাধিক হয়ে যায়। ফলে নিচের জলটা আর বরফ হতে পারে না। নিচের জলটা জলই থেকে যায়, উপরের জলটা কিন্তু বরফ হয়ে যায়। অতএব এই ব্যতিক্রমী প্রসারণের জন্যই কিন্তু শীতপ্রধান দেশে জলজ প্রাণী ও মাছগুলো বেঁচে থাকতে পারে। পরবর্তী পূর্ণ প্রশ্নটি দেখি, যে ভারতের বৃহত্তম নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প, যাকে নামটি হচ্ছে সুভানশিরি, কোন রাজ্যে অবস্থিত? সুভানশিরি জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক উত্তরটি কি হবে? গ অরুণাচল প্রদেশে কিন্তু এই সুভানশিরি জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এটি কিন্তু রিসেন্ট নিউজে আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসার খুবই চান্স বেশি। বিগেস্ট ড্যাম কি? ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি বাঁধ, যেটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর কিন্তু বিগেস্ট ড্যাম তেহরি বাঁধ অবস্থিত। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই মনে রাখছো। বিগেস্ট ড্যাম, ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ, উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত। দীর্ঘতম বাঁধ কি? উচ্চতম আর দীর্ঘতমের মধ্যে গোলাবে না, বারবার কিন্তু রিভিশন দিয়ে নেবে, যে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ আর উচ্চতম বাঁধ তেহরি। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ। হীরাকুদ উড়িষ্যা মহানদী। তোমরা এভাবে মনে রাখতে পারো যে উড়িষ্যা, যেটা আমাদের রাজ্যের কাছে, সেখানে আছে দীর্ঘতম বড় সমুদ্রের পুরী বীচ যেমন বড়, তেমনি এই হীরাকুদ কিন্তু দীর্ঘতম বাঁধ, সেটা হচ্ছে উড়িষ্যা মহানদীতে অবস্থিত। আর বহুমুখী প্রকল্প, প্রথম বহুমুখী প্রকল্প, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প দামোদর ভ্যালি প্রজেক্ট, DVC বলা হয় সংক্ষেপে। পরবর্তী 2026 সালে কাকে মরণোত্তর পদ্মবিভূষণ শিল্পক্ষেত্রে সম্মানে ভূষিত করা হচ্ছে? অর্থাৎ মরণোত্তর শিল্পক্ষেত্রে পদ্মবিভূষণ পেয়েছেন 2026 সালে কোন অ্যাক্টর? ইনি
হচ্ছেন খ ধর্মেন্দ্র সিং দেওয়াল। ধর্মেন্দ্র সিং দেওয়াল 2026 সালে তাহলে মরণোত্তর শিল্প, এনার মহারাষ্ট্র থেকে কিন্তু প্রখ্যাত অভিনেতা, ইনি পদ্মবিভূষণ পেয়েছেন। আর কে কে পেয়েছেন একটু দেখে নিন নামগুলো। VS অচ্যুতানন্দ মরণোত্তর পেয়েছে জনসভার জন্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কেরলের। তো তারপর হচ্ছে KT থমাস জনসভার জন্য, ইনি কেরালা থেকে। এবং N রাজম শিল্প উত্তরপ্রদেশের প্রখ্যাত বেহালা বাদক, ইনি পেয়েছেন। আর 5 নম্বর P নারায়ণ সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে, ইনিও কেরল থেকে বিলং করেন। অর্থাৎ এই 2026 সালে পদ্মবিভূষণ কতজনকে দেওয়া হয়েছে? 5 জনকে, তার মধ্যে 2 জন মরণোত্তর এবং 3 জন কিন্তু মরণোত্তর নয়। তাহলে নামগুলো অবশ্যই মনে রাখবে। ধর্মেন্দ্র সিং দেওয়াল, VS অচ্যুতানন্দ, কে, এই দুজন হলেন মরণোত্তর। আর হচ্ছে KT থমাস, N রাজম আর P নারায়ণন, এনারা কিন্তু পেয়েছেন 2026 সালের পদ্মবিভূষণ পুরস্কার। তাহলে 1905 সালে বিখ্যাত ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, লন্ডনাথ বসু না যামিনী রায়? সঠিক উত্তরটি আমরা জেনে নিই। সঠিক উত্তরটি হচ্ছে খ অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিত্রকলায় খুবই পারদর্শী ছিলেন এবং তিনি প্রথম ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন 1905 সালে। বঙ্গভঙ্গ বিরোধী যে তখন আন্দোলন চলছিল, তার প্রেক্ষাপটে কিন্তু ইনি এই ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন, যার আদি নাম অর্থাৎ প্রথম নাম ছিল বঙ্গমাতা। পরে ভগিনী নিবেদিতার জাতীয় গুরুত্ব বিবেচনা করে নাম করে ভারতমাতা। তো আমাদের ধুরন্ধর ব্যাচ যারা অ্যাডমিশন নিতে চাও, তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করো। এখানে কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস, নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু পড়ানো হয়। তো যারা অ্যাডমিশন নিতে চাও সামনের এক্সামগুলোকে ফোকাস করে, তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারো। পরবর্তী, কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের পরীক্ষা কিন্তু হামেশাই আসে। তাহলে সঠিক উত্তরটি কি? 2030। 2030 সালে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আগেও এসছে, ভবিষ্যতেও আসবে। তাহলে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে হবে? খ জেমস প্রিন্সেপ। ভাষা, অশোকের শিলালিপিগুলো তো মূলত প্রাকৃত ভাষায় লেখা ছিল, এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোন ভাষায় লেখা ছিল অশোকের শিলালিপিগুলো? প্রাকৃত ভাষায় লেখা ছিল। শৈলী, উত্তর পশ্চিম ভারতে প্রাপ্ত শিলালিপিগুলো খরষ্টি লিপিতে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, আর বাকি ভারতের লিপিগুলো ব্রাহ্মী লিপিতে লেখা হতো। মাক্সি শিলালিপি কি? এই শিলালিপি প্রথম অশোক নামে সরাসরি পাওয়া যায়, অর্থাৎ মাক্সি শিলালিপিতে কিন্তু প্রথম সরাসরি অশোক নাম পাওয়া যায়। এটাও গুরুত্বপূর্ণ যে কোন শিলালিপিতে অশোক নাম প্রথম পাওয়া গেছিল, সেটার উত্তর হবে মাস্কি শিলালিপি। পাথর ও স্তম্ভ, অশোকের শিল্পগুলো মূলত শিলা এবং স্তম্ভে খোদাই করা ছিল। পরবর্তী, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল? এটি হামেশাই আসে পরীক্ষায়, তোমরা অনেকেই জানো, যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে পার্টিসিপেট করে নাও যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল। তাহলে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে খ 1919 সালে। 1919 সালে 13ই এপ্রিল কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। স্থান ওটা কোথায় হয়েছিল? হয়েছিল হচ্ছে পাঞ্জাবের অমৃতসর। জালিয়ানওয়ালাবাগ নামক একটি ঘেরা বাগান ছিল, সেখানে হয়েছিল। প্রেক্ষাপট কি ছিল? যে রাওলাট আইন এনেছিল, সেই আইনের প্রতিবাদে দুজন নেতা ছিল, ডক্টর সাইফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপাল, এর গ্রেপ্তার করেছিল ইংরেজ সরকার। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ জমায়েত হয়েছিল। এখানে কে, যে এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এখানে মেন কে ছিল? যে ব্রিটিশ জেনারেল ডায়ার ছিল, যাকে জেনারেল ডায়ার নামে আমরা জানতাম। কোনো সতর্কবার্তা না দিয়ে ইনি কি করেন, যে একটি মাত্র পথ ছিল এই গার্ডেন থেকে বেরোনোর, সেই পথটি বন্ধ করে ভিড়ের উপর গুলিবর্ষণ করে। এই প্রতিক্রিয়ায় কি হয়? এই প্রতিক্রিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং মহাত্মা গান্ধী তার কাইজার-ই-হিন্দ পদক ত্যাগ করে। এই দুজন কিন্তু এই প্রতিবাদ চালিয়েছিলেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে। আর এই প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তরটাই আছে, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল? তাহলে এখানে উত্তর হবে কি? খ বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন। তাহলে এখানে জেনে নেব যে ভারতের সংবিধানের 243 অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 243 এ পঞ্চায়েতি ব্যবস্থার উল্লেখ আছে।
সংশোধনী 1992 সালে 73তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা স্বীকৃতি দেয়। আর স্তর বিন্যাস পঞ্চায়েতি মূলত ভারতের পঞ্চায়েত কটি 30 স্তর বিন্যাস। প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি যাকে ব্লক স্তর, আর জেলা পরিষদ অর্থাৎ জেলা স্তরে কিন্তু এই 3টি বিভাগে বিভক্ত। ভারতের নতুন অর্থনৈতিক নীতি এনইপি কত সালে ঘোষিত হয়েছিল? 1985 সালে, না 1991 সালে, না 1995 সালে, না 2000 সালে? তাহলে যারা সঠিক উত্তর জানো তারা অবশ্যই জানাও কমেন্টে, আর যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর কি হবে? খ 1991 সালে ভারতের নতুন অর্থনৈতিক নীতি কিন্তু ঘোষিত হয়েছিল। তো 1991 সালে ভারত কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস জানো যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল, যেখানে কিন্তু ভারতের কাছে মাত্র দুদিনের মতো কিন্তু বিদেশি মুদ্রা ভান্ডার ছিল, যে দুদিনের খাবার কিনতে পারে এরকম মুদ্রা ভান্ডার ছিল। সেই পরিস্থিতিতে কি হয়, তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী ছিলেন তখন ডক্টর মনমোহন সিং, এনারা কিন্তু একটি মডেল তৈরি করেন যে কি করে ভারতের অর্থনীতিকে স্টেবল করা যায়। সেই জন্য একে রাও মনমোহন মডেলও বলা হয়। এই যে মডেল তৈরি করেছিলেন এই নীতির 3টে স্তম্ভ ছিল, যাকে সংক্ষেপে এলপিজি বলা হয়: লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। অর্থাৎ উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, এই 3টি কিন্তু এই মডেলের মূল স্তম্ভ ছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কত সালে এবং কোন তারিখে জিএসটি কার্যকর করা হয়? অনেকেই জানো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালে জিএসটি এসেছিল? সঠিক উত্তর কি হবে? খ পয়লা জুলাই 2017 সালে কিন্তু জিএসটি ভারতে লাগু হয়। ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নিকরণ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? উদারীকরণ, বেসরকারীকরণ, সবুজ বিপ্লব, নীল বিপ্লব? এই যে ডিসইনভেস্টমেন্ট কোন কথাটি কোনটির সঙ্গে যুক্ত? তাহলে সঠিক উত্তরটি জানো তোমরা। সঠিক উত্তরটি কি হবে? খ বেসরকারীকরণ অর্থাৎ প্রাইভেটাইজেশনের সঙ্গে কিন্তু ডিসইনভেস্টমেন্ট কথাটি যুক্ত। তোমাদের আজকের হোমওয়ার্ক থাকছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, না সোডিয়াম বাইকার্বনেট? সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি তোমাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় সেটাও লিখো, বা কোন ধরনের ভিডিও তোমরা আপকামিং কি ধরনের প্রশ্ন চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবে। আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই, এবং যারা কমেন্টে অ্যান্সার জানাবে তাদের কিন্তু নামগুলো পরবর্তী দিন ক্লাসে নেব, যাতে অনেকে ইন্সপিরেশন পায়। আবার কি হয় যে অনেকেই বুঝতে পারে যে তাদের প্রিপারেশন কতটা আছে। আর আজকের ক্লাস কেমন লাগলো সেটা তো তোমরা জানাচ্ছ, আর এক্সামের জন্য কতটা হেল্পফুল সেটাও তোমরা জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন সেশনে। ততক্ষণ পর্যন্ত তোমরা জমিয়ে প্রিপারেশন করো। ধন্যবাদ।